হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12। এর আগের ভিডিওতে তোমাদের প্রপোজাল নাটকটা শেষ করে দিয়েছি আমি। মোট 9টা ভিডিও অর্থাৎ 9টা পার্ট নিয়ে আমি তোমাদের প্রপোজাল ড্রামাটা শেষ করে দিয়েছি, প্লেটা। আজকে আমি তোমাদের পোয়েট্রি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কমপ্লিট করেছি, শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কমপ্লিট করেছি, অন কিলিং এ ট্রি কমপ্লিট করেছি। আজকে হচ্ছে লাস্ট পোয়েট্রি, দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ লাস্ট পোয়েম যেটা রয়েছে তোমাদের সেটা শেষ করছি। তাহলে এই পোয়েমটা হলো তোমাদের পোয়েমের পার্টটা শেষ। ওকে, তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ। ওকে, তাহলে দেখো এই যে এখানে পোয়েট্রি বলা হলো, পোয়েট্রি মানে জেনারেলি আমরা জানি কবিতা, তো এখানে পোয়েট্রি মানে হচ্ছে মিউজিক। ওকে, এখানে পোয়েট্রিটা রেফার করছে মিউজিককে, অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস হচ্ছে দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর সঙ্গীত। রিটেন বাই জন কিটস। জন কিটসের নাম তোমরা সবাই শুনেছো আশা করছি। ওকে, এই জন কিটসের লেখা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর সঙ্গীত। খুব সুন্দর একটা নেচার পোয়েম এটা, অর্থাৎ প্রকৃতিতে যে সঙ্গীতটা বিদ্যমান থাকে, প্রকৃতিরও যে নিজস্ব সঙ্গীত রয়েছে, প্রকৃতির যে নিজস্ব মিউজিক রয়েছে পৃথিবীতে, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই কবিতাতে। ওকে, তাহলে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ এর একটু আমরা ইন্ট্রোডাকশনটা দেখে নেব। পোয়েট ইন্ট্রোডাকশনটা আমরা বই থেকেই দেখে নেব। ওকে, তাহলে চলো শুরু করছি। দেখো জন কিটস 1795 টু 1821, 1795 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1821 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ওয়াজ আ নোটেড পোয়েট অফ ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, অর্থাৎ ইংরেজির যে রোমান্টিক মুভমেন্ট, ইংলিশ রোমান্টিক মুভমেন্ট যে ছিল তার একজন বিখ্যাত বা একটা উল্লেখযোগ্য কবি ছিলেন এই জন কিটস। হি বিলং টু দ্য সেকেন্ড জেনারেশনস অফ রোমান্টিক পোয়েটস, অর্থাৎ রোমান্টিক পোয়েটসদের যে ভাগ রয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, সেই সেকেন্ড জেনারেশনের একজন কবি ছিলেন তিনি। হু কেম আফটার কোলরিজ এন্ড ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থের পরেই ছিলেন তিনি। ওকে, হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজারি হুইচ আর নোটেড ফর দেয়ার সাকসেসরস অ্যাপিল। হচ্ছে তিনি একটা বিশাল পরিমাণে চিত্র অঙ্কন করেছিলেন, যেন একটা ইমেজারি বা চিত্র যেন তিনি তার কবিতাগুলোর মধ্য দিয়ে তিনি তুলে ধরেছিলেন। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ওড টু নাইটেঙ্গেল, ওকে, হাইপেরিয়ন অ্যান্ড ইসাবেলা, এই দুটো তার বিখ্যাত কিছু কাজ। নেক্সট প্যারাতে দেখো, দ্য আর্গুমেন্টস পুট ফরওয়ার্ড বাই কিটস ইন দিস পোয়েম ইজ দ্যাট দ্য ন্যাচারাল মিউজিক অফ দ্য আর্থ নেভার সিজেস টু প্লে থ্রু দ্য সাইকেল অফ সিজন। কবি এই কবিতায় দেখিয়েছেন যে ঋতুচক্রর মধ্য দিয়ে কবিতার মানে পৃথিবীর সঙ্গীত সবসময় বিদ্যমান থাকে, সে যে ঋতুই আসুক না কেন, পৃথিবীতে যে সার্কেলটা থাকে, সিজন সার্কেলটা, সেটা মিউজিক দ্বারা পরিপূর্ণ, অর্থাৎ গানের দ্বারা পরিপূর্ণ। দ্য পোয়েম ইজ আ সনেট in which the song of the grasshopper is embodied in the octave and that of the cricket is portrayed in the sestet. এর আগে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম সনেটের ফর্মগুলো নিয়ে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটার সময়, তোমরা ভিডিওটা না দেখে থাকলে দেখবে। তো সেইখানে বলা হয়েছে যে সনেটের ফর্মগুলো কি কি। সনেটের ফর্ম হচ্ছে দুই রকমের, আমরা জেনারেলি ধরি। ওকে, শেক্সপিয়ারিয়ান ফর্ম আর হচ্ছে পেট্রার্কার ফর্ম। স্পেন্সারিয়ার একটা ফর্ম রয়েছে, তবে আমরা এই দুটোকেই মেইনলি ধরে থাকি। শেক্সপিয়ারিয়ান ফর্ম 3 কোয়ার্ট্রেন্টস অ্যান্ড এ কাপলেট, তিনটে হবে 4 লাইনের স্ট্যান্জা, 3 4 12 আর 2 লাইন 14। আর এই যে পেট্রার্কার সনেটগুলো, এটাতে হচ্ছে অক্টেভ অ্যান্ড সেস্টেট, দ্যাট মিনস 8 লাইন আর 6 লাইন। আমি এখানে দিয়েছি, আমি তোমাদের সঙ্গে একটু পরে আলোচনা করছি। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 লাইন, আর পরে 1 2 3 4 5 6 6 লাইন, অর্থাৎ অক্টেভ বা অষ্টক বলা হয়, আর সেস্টেট বা শত বলা হয়, অর্থাৎ 6টা লাইনের আর 8টা লাইনের। প্রথম 8 লাইনে বলা হয়েছে এখানে কি, গ্রাসহপার, অর্থাৎ ঘাস ফড়িংকে নিয়ে। একটা ঘাস ফড়িংও কিন্তু একটা মিউজিক ক্রিয়েট করে প্রকৃতিতে, সেই মিউজিকের কথা বলা হয়েছে। আর নেক্সট যে স্টানজা সেস্টেট, সেখানে ক্রিকেট, দ্যাট মিনস ঝিঝি পোকা, তোমরা শীতের দিন শুনে থাকবে ঝিঝি পোকার ঝিঝি ডাকটা, সেই ক্রিকেটের গানে তুলে ধরা হয়েছে সেস্টেটে বা লাস্ট স্ট্যানজাটাতে বা সেকেন্ড স্ট্যানজাটাতে। ওকে, তো পৃথিবীর সঙ্গীতটা যে চিরন্তন, দ্যাট ইজ ইটারনাল মিউজিক অফ আর্থ, সেটা দেখানো হয়েছে এই কবিতায়। যে কোনো সাইকেল হোক না কেন, অর্থাৎ সিজন সাইকেল হোক না কেন, সামার হোক, উইন্টার হোক, রেইনি সিজন হোক, স্প্রিং হোক, যে কোনো সিজনই হোক না কেন, সেই সিজনে কিন্তু পৃথিবীর সঙ্গীতটা কন্টিনিউয়াস থেকেই যায়। ওকে, তাহলে দেখো ফার্স্ট স্ট্যানজাটা আমরা দেখছি। ফার্স্ট স্ট্যানজাটা দ্যাট মিনস অক্টেভ, অর্থাৎ এখানে 8 লাইন আলোচনা করা হয়েছে। এবং ফার্স্ট স্ট্যানজার ছন্দটা দেখো, রাইম স্কিমটা রয়েছে এরকম, এ বি বি এ, এ বি বি এ, A B B A, A B B A.
দ্যাট মিনস প্রথম লাইনের সঙ্গে 4 নাম্বার লাইনের মিল রয়েছে, সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুটো লাইনে মিল রয়েছে, নেক্সট 5th নাম্বার লাইনের মিল রয়েছে অ্যান্ড 8 নাম্বার মিল রয়েছে, আর 6 আর 7 নাম্বার দুটো লাইনের মিল রয়েছে। ছন্দ আমি তোমাদের এর আগেই শিখিয়েছি, আবার আমি বলছি। দেখো ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা রয়েছে ডেড। ওকে, ডেড, ডেডে যদি আমরা এ বসাই তার সঙ্গে আবার মিলছে মিড, মানে 4 নাম্বার লাইনটা, সেই জন্য আমাদের এই দুটো লাইন সেম। নেক্সট 2 আর 3 মানে সেকেন্ড অ্যান্ড থার্ড লাইনে সান রান দুটো মিলছে। দেখো এইবার এটা আবার এসে দেখো 5 নাম্বার লাইনে আবার রয়েছে লেট, আর এইদিকে 6 আর 7 নাম্বার লাইনে রয়েছে কি দেখো ডান আর ফান, 8 নাম্বার লাইনে রয়েছে হচ্ছে উইড। ওকে, তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ড, তাহলে যদি এখানে তোমাদের প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য রাইম স্কিমস অফ দ্য অক্টেভ অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার যে অক্টেভ রয়েছে বা অষ্টক রয়েছে তার ছন্দটা কি? দ্যাট ইজ এ বিবিএ এ বিবিএ, অ্যান্ড দ্য নেক্সট সেস্টেড দ্য নেক্সট স্ট্যান্ডার্ড ছন্দটা কি আছে? সিডিই সিডিই। দ্যাট মিনস দেখো সি, তাহলে দ্বিতীয় স্ট্যান্ডার্ডটা বলছি আমি, যেটাতে সেস্টেড রয়েছে সেটার প্রথম লাইনের সঙ্গে মিল রয়েছে 4 নাম্বার লাইন, 2 নাম্বার লাইনটার সঙ্গে মিল রয়েছে হচ্ছে 5 নাম্বার লাইন, আর এইখানে দেখো 3 নাম্বার লাইন আর যে লাস্ট লাইনটা সেই দুটোর মিল রয়েছে। আমি আবার বলছি দেখো নেভারের সঙ্গে মিলছে ইভার, ফ্রস্টের সঙ্গে মিলছে লস্ট, আর সিলসের সঙ্গে মিলছে হিলস। তাহলে যদি এখানে তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য রাইম স্কিমস অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্যাট ইজ এ বিবিএ এ বিবিএ সিডিই সিডি। ওকে, একদম ক্লিয়ার। এবার আমরা আসবো কবিতায়। ওকে, প্রথম যে অক্টেভ সেখানে আলোচনা করা হয়েছে গ্রাসহপারের মিউজিকটা, দ্য মিউজিক অফ দ্য গ্রাসহপার ইজ ডেসক্রাইবড হিয়ার। ওকে, দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর সঙ্গীত কখনোই মরবে না, অর্থাৎ মরবে না বলতে দ্যাট ইজ এন্ড হবে না, সিজলেস একটা। ওকে, নেভার এন্ড এখানে, তাহলে পৃথিবীর সঙ্গীতটা কখনোই ফুরোবে না বা মরবে না। When all the birds are faint with the hot sun, যখন প্রচন্ড সূর্যের তাপে পাখিগুলো সব ক্লান্ত হয়ে পড়বে, and hide in cooling trees, যখন শীতল গাছের ছায়ায় গিয়ে আশ্রয় নেবে, a voice will run from hedge to hedge, এ ঝোপ থেকে ও ঝোপে একটা সঙ্গীত বা একটা কণ্ঠস্বর বা একটা গান বা একটা মিউজিক তখন ভেসে বেড়াবে, about the new mown meadows, সদ্য কাটা ফসলের মাঠগুলোতে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এটি হয় ঘাসফড়িং, হি টেকস দ্য লিড, সে এবার প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ এখানে লিড করবে, অর্থাৎ সে প্রতিনিধিত্ব করবে সেই গানটা। কার গানটাকে প্রতিনিধিত্ব করবে? রিপ্রেজেন্ট করবে হচ্ছে দ্য মিউজিক অফ দ্য বার্ডস, অর্থাৎ রিপ্রেজেন্ট করবে সেই বার্ডসের মিউজিকটাকে। যখন বার্ডসগুলো ক্লান্ত হয়ে গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম নেবে তখনও কিন্তু পৃথিবীর সঙ্গীতটা শেষ হবে না, তখন পৃথিবীর সঙ্গীতটাকে ধরে রাখবার জন্য আসবে গ্রাসহপার, সে তখন পৃথিবীর সঙ্গীতটাকে ধরে থাকবে। ওকে, এইবার দেখো ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। ওকে, অর্থাৎ সে সামারের যে লাক্সারিটা রয়েছে, যে বিলাসিতাটা রয়েছে, গ্রীষ্মের যে বিলাসিতাটা রয়েছে সেইটাতে সে কিছু করে না, সেই বিলাসিতাটার সঙ্গে করবার মতো তার কাছে কিছু নেই। উইথ হিজ ডিলাইট, সে আনন্দ সহকারে। ফর হোয়েন টায়ার্ড আউট অফ ফান, যখন সে মজা করতে করতে ক্লান্ত হয়ে যায়। হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইডস, তখন সে বিশ্রাম নেয় কোথায়? কিছু মনোরম আগাছার নিচে। অর্থাৎ ঘাসফড়িংটা কিন্তু কন্টিনিউয়াস মিউজিকটা করে চলে, তো যখন সে মিউজিকটা করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন সে বিশ্রাম নেয় কিছু মনোরম আগাছার নিচে। তাহলে ফার্স্ট স্ট্যান্জা ডেসক্রাইবস দ্য মিউজিক অফ গ্রাসহপার, অর্থাৎ গ্রাসহপার বা ঘাসফড়িং এর মিউজিকটাকে দেখানো হয়েছে প্রথম অষ্টক বা অক্টেভে। এবার নেক্সট সেস্টেটে দেখানো হয়েছে হচ্ছে ক্রিকেটের, দ্যাট ইজ দ্য ঝিঝি পোকা। ঝিঝি পোকার যে ডাকটা সেটা কখন হয়? সেটা হচ্ছে শীতকালে। তাহলে সামারটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে ফার্স্ট স্ট্যান্জা বা অক্টেভটাতে সামারের বর্ণনা দেওয়া হয়েছে এবং সামারে গ্রাসহপার কিন্তু তার মিউজিকটা চালিয়ে যায়। এইবার আমরা দেখব সেস্টেট, যেখানে উইন্টারে বর্ণনা দেওয়া হয়েছে আর উইন্টারে মিউজিকটাকে রিপ্রেজেন্ট করে দ্য ক্রিকেট। অন এ লোন উইন্টার ইভিনিং, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর সঙ্গীত কখনোই অবলুপ্ত হবে না। অন এ লোন উইন্টার ইভিনিং, যখন একাকী একটা শীতের সন্ধ্যাতে, when the frost has wrought a silence, যখন চারদিকে তুষার নিস্তব্ধতা বিরাজ করাবে, অর্থাৎ এতটা ঠান্ডা এতটা তুষার বা বরফ পড়বে যখন নিস্তব্ধ হয়ে রইবে, from the stroke there
শ্রিলস, তখন সেই উনুন থেকে একটা তীক্ষ্ণ চিৎকার আসতে থাকবে, দ্য ক্রিকেট সং, সেইটা হচ্ছে সেই ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং ওভার, যেটা উষ্ণতা বাড়িয়ে তুলবে, অর্থাৎ শীতের জন্য যে ফ্রস্টের জন্য চারিদিক যে একটা নিস্তব্ধ সাইলেন্স বিরাজ করবে, সেই সাইলেন্সটা, সেই নিস্তব্ধ শীতটাকে যেন আরো উষ্ণ করে তুলবে এই ক্রিকেটের গানটা। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যেন অর্ধ ঘুমন্ত অবস্থায় মনে হবে একজনকে, অর্থাৎ যে অর্ধ ঘুমন্ত অবস্থায় রয়েছে, মনে করো ঝিমনোর অবস্থা, ড্রাউজিনেস অবস্থায় রয়েছে, দ্য গ্রাসহপার্স অ্যামং দ্য সাম গ্রাসি হিলস, তার কাছে মনে হবে কোনো একটা ঘাসযুক্ত তরুলতাযুক্ত পাহাড় থেকে যেন গ্রাসহপারের গানটাই ভেসে আসছে। অর্থাৎ শীতকালেও যেন গ্রাসহপারের মতো, সামারের মতো যেন উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে এই ক্রিকেটের গানটা। অর্থাৎ ক্রিকেটটা একজন অর্ধ ঘুমন্ত বা জীবনো লোকের কাছে মনে হবে যেন একটা গ্রাসহপারেরই গান। অর্থাৎ এইখানে দেখো দুটো সিজন রিপ্রেজেন্ট করা হয়েছে, দ্যাট ইজ দ্য সামার অ্যান্ড দ্য উইন্টার, অ্যান্ড দুটো ইনসেক্ট এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, দ্যাট ইজ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। The grasshopper represents the season summer and the winter represents by the cricket. অর্থাৎ দুটো ভিন্ন ধরনের সঙ্গীত এখানে দেখানো হয়েছে। সেই জন্যই কবি বলেছেন পৃথিবীর সঙ্গীত কখনো ফুরোবে না, অর্থাৎ পৃথিবীর সঙ্গীতটা যেন কন্টিনিউয়াস, প্রত্যেকটা ঋতুতে, প্রত্যেকটা সিজন সাইকেলে যেন পৃথিবীর সঙ্গীত থাকবে, এবং এই পৃথিবীর সঙ্গীতটাই সিজলেস। ওকে, তাহলে আমি আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, এবং কবিতাটা তোমরা টেক্সট বই সহযোগে অবশ্যই ভালো করে পড়বে। ওকে, সকলে ভালো থাকবে, হ্যাভ এ গুড ডে, টাটা।